গুড মর্নিং সবাইকে। এবছর আমি তোমাদের কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের নতুন ক্লাস শুরু করছি ক্লাস 11 থেকে। 12-এর ক্লাসও হবে, আলাদা করে আমি 12-এর ক্লাসও নেব। তো আজকে 11-এর ক্লাস দিয়ে স্টার্ট করব। তো প্রথমেই যেটা দেখতে হবে যে ক্লাস 11-এর সিলেবাস কি আছে। দেখো, ক্লাস 11-এর সিলেবাসটা কম্পিউটার সায়েন্সের জন্য 3টে ইউনিট আছে। একটা হলো কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন। সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশনের মধ্যে এই চ্যাপ্টারগুলো আছে, 4টে চ্যাপ্টার আছে। এটা প্রথম ইউনিট। দ্বিতীয় ইউনিটে আছে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, এবং থার্ড ইউনিটে আছে ইন্ট্রোডাকশন টু সি, মানে সি প্রোগ্রামিং। এই 3টে প্রধান ইউনিট আছে। আর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা আছে সেইটাতে একই রকম ভাবে 3টে অংশ আছে, 3টে ইউনিট আছে। প্রথম ইউনিটে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন আছেন, মানে কম্পিউটার সায়েন্সে যেরকম যা আছে তাই সেম, চ্যাপ্টারগুলো সেম। দ্বিতীয় ইউনিটে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস আছে, এটাও একদমই সেম, কোনো তফাৎ নেই। খালি থার্ড ইউনিটটাতে, যেখানে ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং ছিল, সেখানে ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট, এই চ্যাপ্টারটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য দেওয়া হয়েছে। তো এই জায়গাটা একটু আলাদা। আজকে আমি প্রথম থেকেই স্টার্ট করব, তোমাদের কম্পিউটার সায়েন্স বলো বা অ্যাপ্লিকেশন বলো। তো দেখো, তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে এরকম ব্লক আকারে সিলেবাসগুলো করা হয়েছে। তো আমি এই যে ব্লকগুলো, এগুলোকেই ধরে নিচ্ছি এক একটা চ্যাপ্টার। বইগুলোতেও তোমরা এইরকমই চ্যাপ্টার পাবে যেভাবে ব্লকগুলো আছে। তো সেইভাবে আমি চ্যাপ্টার ধরে নিচ্ছি এবং পরপর পরপর করাতে করাতে যাব। তো এক একটা ক্লাসে এক একটা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব। যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে আমাকে হয়তো 2টো ক্লাসে বা 3টে ক্লাসের সাহায্য নিতে হতে পারে। যেমন প্রোগ্রামিং এর ক্ষেত্রে তো একটা ক্লাসে গোটা প্রোগ্রামিং হবেই না, কিন্তু বাকি অংশ যেগুলো আছে সেগুলোকে আমি চেষ্টা করব যে এক একটা ক্লাসে গোটা অংশটা কমপ্লিট করে দেওয়ার। তো প্রথম যে অংশটা আছে সেই অংশটা শুরু করব, মানে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন এবং ক্লাসিফিকেশন অফ কম্পিউটার্স। এই অংশটা আজকে ক্লাসে আমি করাবো। এটা কিন্তু কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দুটো সাবজেক্টের জন্যই সমানভাবে কার্যকরী, একদম সেম সিলেবাস, কাজেই কোনো কিছু আলাদা নেই, তোমাদের সবটাই লাগবে। তো ওই জন্য আমি দুটো সাবজেক্টের জন্যেই প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা দিয়ে আজকে স্টার্ট করছি। তো প্রথমেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন, মানে কম্পিউটারের যে অর্গানাইজেশনটা আছে, মানে যে চারিদিকে যে কানেকশনগুলো করা হয়েছে সেগুলো কিভাবে কানেক্ট হয়ে আছে, কার সঙ্গে কোনটা কানেক্টেড, কিভাবে কাজ করে, সেইটা বেসিক কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে পাবো, আমরা পড়বো। ঠিক আছে? তো এখানে একটা কম্পিউটার কিভাবে কাজ করে এবং কোন অংশের সঙ্গে কোন অংশটা যুক্ত থাকে সেই জিনিসটা বলা হবে। তো দেখো, প্রথমেই এখানে আমি একটা ছবি দেব। এই ছবিটাকে আমরা বলি ভন নিউম্যান আর্কিটেকচার। ভন নিউম্যান আর্কিটেকচার হলো বহুদিন আগে, 1949 সালে ভন নিউম্যান বলে একজন বিজ্ঞানী এই কনসেপ্টটা তৈরি করেন, এবং সেখান থেকেই যে মানে কম্পিউটারের যে বেসিক ব্লকগুলো ছিল সেই ব্লকগুলো বর্তমান কম্পিউটারেও আমরা এখনো ফলো করছি। সেই জন্য ওইটা আমরা ভন নিউম্যান আর্কিটেকচার নামেই বলে থাকি ওই সংগঠনটাকে। এবং ওটা ফলো করেই যেহেতু কম্পিউটার চলে, সেই জন্য আমাদের পড়ার সময় ওই গঠনটা পড়তে হবে। তো দেখো, এখানে মূলত 3টে ব্লক আছে। একটা ইনপুট ইউনিট, একটা সিপিইউ, আর একটা আউটপুট ইউনিট। ইনপুট ইউনিট মানে বাইরে থেকে কম্পিউটারকে কিছু দেওয়া হবে, সেটা ইনপুট ইউনিট। কম্পিউটার কিছু কাজ করবে, সেটা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবং আউটপুটে
রেজাল্টটাকে দেখাবে, সেটা আউটপুট। তো এর মধ্যে প্রথম যেটা প্রধান অংশ সেটা হলো সিপিইউ। কেন না, কম্পিউটারের কাজের অংশটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সেই মেন অংশটা কি করবে, ইনপুট ডেটাটাকে নিয়ে প্রসেস করবে। কিভাবে প্রসেস করবে সেগুলো আমরা পড়ব। তো আমি যখন এরপর যে অংশটা পড়াবো সেটা প্রথমেই সিপিইউটা দিয়েই স্টার্ট করব। তো সিপিইউকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলছি, এটাকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক, ঠিক আছে। তো আমি দেখো এখানে সিপিইউ এর ভেতরে তিনটে অংশ রেখেছি, মেমোরি, কন্ট্রোল ইউনিট এবং আলু বা এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। কিন্তু তিনটে অংশই যে সিপিইউ এর ভেতরে থাকে তা নয়, মেমোরিটা অ্যাকচুয়ালি বাইরে থাকে। মেমোরিটাকে অ্যাটাচ করা হয় সিপিইউ এর সঙ্গে। তো আমি ভেতরে রেখেছি কারণ বর্তমান যে সিপিইউ গুলো আছে সেগুলো ক্যাবিনেট আকারে থাকে, তোমরা দেখে থাকবে এরকম বাক্সের মতো দেখতে হয়, ছোটও হয়, তার ভেতরেই মেমোরিটা দেওয়া থাকে। তো বাইরে তো থাকে না, ওই জন্য ভেতরে আমি ছবির ভেতরে ওটাকে ঢুকিয়ে রেখেছি। তো এখানে এর কাজ হলো, সিপিইউ এর কাজ হলো ইনস্ট্রাকশন, বিভিন্ন টাইপের ইনস্ট্রাকশন গুলোকে প্রসেস করা। কিভাবে কাজ করে, দুটো প্রধান অংশ, একটা আলু আর একটা কন্ট্রোল ইউনিট। এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের কাজ কি, যে কোনো ধরনের এরিথমেটিক ক্যালকুলেশন করা, এরিথমেটিক মানে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো, এবং লজিক্যাল ক্যালকুলেশন করা। লজিক্যাল ক্যালকুলেশন মানে সত্য মিথ্যা এরকম লজিকের বেশ যে কাজগুলো, মানে এটা হলে ওটা হবে, ওটা হলে এটা হবে, এরকম যে কাজগুলো, এগুলো সবটাই আলুতে করা হয়। নেক্সট যে অংশটা সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। দেখো কন্ট্রোল ইউনিটটা হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলা যায়। কারণ কন্ট্রোল ইউনিট কি করে একটু লক্ষ্য করে দেখো, সবকটা ইউনিট সিপিইউ এর মধ্যে কন্ট্রোল ইউনিটের সঙ্গে যুক্ত হয়ে আছে। তার মানে কন্ট্রোল ইউনিট কি করছে, ইনপুটের ডেটাটাকে নিচ্ছে, আলুকে পাঠাচ্ছে, আলুর সঙ্গে মানে যোগ বিয়োগ গুণ ভাগ সম্পন্ন করছে, দরকার হলে মেমোরিতে স্টোর করছে, আবার আউটপুটে দেখাচ্ছে। সবকটা কাজই কিন্তু কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ করছে, সেই জন্য এটার নাম কন্ট্রোল ইউনিট, যেহেতু কন্ট্রোল করছে সব ব্যাপারটাকে। আচ্ছা, এইবার আমরা চলে যাব মেমোরির অংশে, মানে এই সিপিইউ এর মধ্যেই আরেকটা যে অংশ রয়েছে মেমোরি, ওইটা। তো মেমোরির অংশ পড়াতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে, একটাকে আমরা বলবো প্রাইমারি মেমোরি, আর একটাকে বলবো আমরা সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি মানে কি না, কম্পিউটার কাজ করার সময় যে জিনিসগুলো কাজে লাগে সেটাকে প্রাইমারি মেমোরি বলে। কাজ করার সময় মানে যে কোনো একটা ফাইল টাইপ করছি ধরো, বা কোনো একটা প্রোগ্রাম চলছে, যে কোনো কাজ করার সময় যে মেমোরিটা কাজে লাগে ওটাকে বলে প্রাইমারি মেমোরি। সাধারণত প্রাইমারি মেমোরিটা অস্থায়ী হয়, মানে ভোলাটাইল। আচ্ছা, অস্থায়ী মানে কি, অস্থায়ী মানে মুছে যায়, ডেটা স্টোর হয়ে থাকে না, মুছে যায়, মানে যতক্ষণ কারেন্ট থাকে ডেটা থাকে, তারপর মুছে যায়। এইবার প্রাইমারি মেমোরির মধ্যে তিনটে অংশ, একটা র্যাম, একটা রম, একটা ক্যাশ মেমোরি। তার মধ্যে র্যামটা তো আমি বললামই, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি বলা হয়। যে কোনো মানে র্যামের যে কোনো জায়গা থেকে র্যান্ডামলি অ্যাক্সেস করা যায় জিনিসপত্র, মানে মেমোরির ভ্যালু, ডেটা, সেজন্য নাম র্যান্ডাম অ্যাক্সেস। কিন্তু ডেটা যখন র্যামে স্টোর থাকে তখন কারেন্ট যদি চলে যায় তাহলে ওই ডেটা মুছে যায়। এটা কিন্তু র্যামের সিস্টেম, কিছু করার। আর রম যে মেমোরিটা আছে এটাও প্রাইমারি মেমোরি, যেহেতু আলাদা করে হার্ড ডিস্ক হিসেবে যুক্ত করা হয় না, সেজন্য এটাকেও আমরা প্রাইমারি মেমোরি হিসেবেই বলি, মাদারবোর্ডের সঙ্গেই যুক্ত থাকে। কিন্তু এই রমের যে ডেটাটা সেটা পার্মানেন্টলি স্টোর হয়ে থাকে মেমোরিতে, কারেন্ট চলে গেলে ওটা মুছবে না, থেকে যাবে। সেই জন্য রমকে আমরা স্থায়ী মেমোরি বলি, নন ভোলাটাইল বলি, ঠিক আছে। নেক্সট, যেমন বায়োস, বায়োসটা রমের মধ্যে লেখা হয়, হ্যাঁ, মানে বায়োস হলো, দেখবে তোমরা যখন কম্পিউটার ফরম্যাট করা হয় বা কোনো কাজ করা হয় তখন নীল রঙের একটা স্ক্রিন আসে, আমরা ডিলিট বাটন দিয়ে বা F9 প্রেস করে ওই বায়োসে ঢুকতে পারি। বায়োসে কি হয়, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বায়োসের ফুল ফর্ম। তো বায়োসটা
স্টোর করা থাকে রমে, কম্পিউটারের কনফিগারেশন বায়োসে স্টোর থাকে। তাহলে যে কেউ চাইলেই বায়োসটাকে চেঞ্জ করতে পারে, সেই জন্য ওটা পার্মানেন্ট মেমোরি ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর নেক্সট হলো ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি হলো সিপিইউ আর র্যামের মাঝখানে একটা টেম্পোরারি মেমোরি থাকে, সেটাকে ক্যাশ মেমোরি বলে। এবং এটা কি হয়, খুব দ্রুতগামী মেমোরি, খুব ফাস্ট কাজ করে। এটা বেশিরভাগ সময় ক্যাশ মেমোরি অস্থায়ী থাকে, সেইভাবে স্থায়ী মেমোরি ক্যাশ মেমোরি নয়, কারেন্ট চলে গেলে মুছে যাবে। কিরকম হয়, ধরো আমরা একটা ওয়েবসাইট লোড করলাম, ক্যাশ মেমোরিতে তার ডেটাগুলো বা ছবিগুলো স্টোর হয়। পরের বার যখন আমরা ওই ওয়েবসাইটটা খুলি, খুব তাড়াতাড়ি খুলে যায়। কেন খোলে না, ক্যাশ মেমোরিতে স্টোর ছিল, ওখান থেকে লোড হয়ে যায়। ঠিক আছে, আবার যদি না থাকে, কোনো পেজ যদি একদমই ক্যাশে না থাকে, তাহলে সেই পেজটা ওপেন হতে আবার বেশি সময় লাগে। তো লোকাল যে জায়গাতে স্টোর করে রাখা হয় সেইটাকে বলা হয় ক্যাশ মেমোরি, মানে টেম্পোরারি ডেটা স্টোর করে রাখা হয়, সেই অংশটাকে বলে ক্যাশ মেমোরি। আচ্ছা, নেক্সট যে অংশটা আছে সেটা হলো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। কেন না, মেমোরির দুটো অংশ, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি মেমোরি। তো সেকেন্ডারি মেমোরি হলো যখন আমরা কোনো কাজ করার পর পার্মানেন্টলি স্টোর করে রাখতে চাই, তখন আমরা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসটা ব্যবহার করি। তো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস মানে হার্ড ডিস্ক হতে পারে, এটাকে অক্সিলারি মেমোরিও বলে। হার্ড ডিস্ক হতে পারে, পেন ড্রাইভ হতে পারে, সিডি, ডিভিডি, যে কোনো ডেটা যেটা পার্মানেন্টলি স্টোর করে রাখা যায়, সেইটাকে বলে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। তো এই হচ্ছে আমাদের সিপিইউ এর ভেতরকার অংশ, মেন তিনটে অংশ, সেই তিনটে অংশের বিবরণ। এবার আমরা আইও ডিভাইসে যাব, বা ইনপুট আউটপুট ডিভাইসে। তো ইনপুট ডিভাইসের মধ্যে হলো যেগুলোর মাধ্যমে আমরা ইনপুট দিই কম্পিউটারকে, সেগুলোকে ইনপুট ডিভাইস বলি। যেমন ধরো মাউস আছে, কিবোর্ড আছে, স্ক্যানার আছে, এরকম আরো অনেক আছে। আর আউটপুট ডিভাইস হচ্ছে যেগুলো আমাদেরকে আউটপুট দেখায়, যেমন মনিটর, তারপর ধরো প্রিন্টার আছে, কাগজে প্রিন্ট করে দেয়, হার্ড কপি তৈরি করে, তারপর ধরো স্পিকার, এইগুলো। এই হচ্ছে আমাদের টোটাল যে ভন নিউম্যান আর্কিটেকচার, সেইটা। এইবার যে নেক্সট অংশটা আছে তোমাদের, দেখো খেয়াল করো, সিলেবাসে যাই, এই অংশটার পরে আছে ইউনিটস অফ মেমোরি। মানে মেমোরিটা কিভাবে মানে আমরা ডেটা স্টোর করি, তার যে একক, সেই একককে বলা হচ্ছে ইউনিটস অফ মেমোরি। সেই এককে কিভাবে আমরা ডেটা রাখছি একটু দেখে নিই চল। আচ্ছা, বিট হলো সবচেয়ে ছোট একক, মানে আমরা কম্পিউটারে যদি 0 বা 1 কে স্টোর করি, একটা 0 বা একটা 1 কে বলা হয় 1 বিট, যে কোনো একটা, হয় 0 বা 1। আচ্ছা, এবার এগুলোকে আমরা যুক্ত করব, 8টা বিটকে একসঙ্গে যুক্ত করলে বলা হয় 1 বাইট। ঠিক আছে, আর যখন 4টে বিটকে একসঙ্গে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় 1 নিবল। নিবলটা এখন অ্যাকচুয়ালি ব্যবহার হয় না, উঠে গেছে প্রায়। আগে নিবল শব্দটা, মানে নিবল যে এককটা ব্যবহার হতো। তো বাইট যেটা, মানে 8 বিট মিলে, 8টা 0 আর 1 এর কম্বিনেশন মিলে একটা বাইট তৈরি হলো। এইবার এরকমই 1024টা বাইট যদি যুক্ত করি একসঙ্গে, তাহলে সেটাকে বলবো 1 কিলোবাইট। 1024টা কিলোবাইটকে যুক্ত করলে বলবো 1 মেগাবাইট। 1024 মেগাবাইট যুক্ত করলে হবে 1 গিগাবাইট, তারপরে টেরাবাইট এবং পেটাবাইট। এইটুকু পর্যন্ত তোমাদের সিলেবাসে আছে। এর পরের যে অংশগুলো আছে সেটা কিন্তু তোমার সিলেবাসে উল্লেখ করা নেই, কারণ এর পরেও আছে। বর্তমানে তো মেমোরির পরিমাণ অনেক বেড়ে গেছে, এর পরেও আরো বড় মেমোরির একক আছে, সেটা আমি এখানে ইচ্ছে করে লিখিনি। তোমাদের দেখো সিলেবাসের মধ্যে পেটাবাইট অবধি উল্লেখ করা আছে, তাহলে আমরা ওইখানটা যাব না। ঠিক আছে, মনে রাখার ব্যাপার আছে, ভুলে যেতে পারো, শুধু শুধু গুলিয়ে যেতে পারো। যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি করাচ্ছি। আচ্ছা, এই হলো আমাদের প্রথমের অংশটা, মানে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন। এবার আমরা চলে যাব ক্লাসিফিকেশন অফ কম্পিউটার্স। দেখো, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার্স কিন্তু অনেক ভাবে করা যায়, কিন্তু তোমাদের সিলেবাসে 4টে দেয়া আছে। আমি অনলি এই 4টে বলবো, অন্য কিছু বলবো। আরো অনেক ভাবে হয়, হ্যাঁ, সেগুলো আমি বলবোই না, সেগুলোর মধ্যে যেতে চাইছি, শুধু শুধু সিলেবাসটা বড় হয়ে যাবে।
আচ্ছা, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার মানে কম্পিউটারের আকৃতি অনুসারে যে শ্রেণীবিভাগ তোমাদের সেটাই দিয়েছে। হ্যাঁ, মানে সবচেয়ে বড় আকারের যে কম্পিউটার সেটা হলো সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার দেখতে পাচ্ছ ছবিটা এত বড়, মানে একটা ঘরের সমান বা আরো বড়, 4-5টা ঘর মিলিয়ে একটা সুপার কম্পিউটার রাখা যায়। প্রচুর দাম, এবং এটার খুব প্রচুর প্রসেসর থাকে এর ভেতরে। প্রচন্ড জটিল ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হয়। অত্যন্ত শক্তিশালী কম্পিউটার, ব্যয়বহুল, খুব দাম বেশি। বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণায় সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। পরম হলো ভারতে তৈরি প্রথম সুপার কম্পিউটার। আরো আছে, ক্রে আছে। তো এই হলো আমাদের প্রথম যে তোমাদের যে কম্পিউটারটা আছে সুপার কম্পিউটার, সেইটা 100 কোটি টাকার ওপরে দাম হতে পারে, মানে এত দামি জিনিস। হ্যাঁ, একটা ক্রে বলে একটা আছে সুপার কম্পিউটার, ক্রে 1, এরকম অনেক ভার্সন আছে, এগুলো একটু দেখবে তোমরা। এরপর নেক্সট হলো মেন ফ্রেম কম্পিউটার। মেন ফ্রেম কম্পিউটারের আকারও দেখো অলমোস্ট সুপার কম্পিউটারের মতনই, কিন্তু তফাৎটা হলো মেন ফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটারের মতন জটিল ডেটা প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয় না। মেন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সার্ভার হিসেবে, মানে ব্যবহার হয়। এই যে দেখছো হাজার হাজার ব্যবহারকারীকে সমর্থন করতে পারে, এটার মানে হচ্ছে হাজার হাজার লোক একসঙ্গে একটা কম্পিউটারকে ব্যবহার করতে পারে। কিভাবে হয়? সার্ভার যদি হয় তাহলে ভেবে দেখো, একই সার্ভার একসঙ্গে হাজার হাজার লোক ব্যবহার করে। ঠিক আছে, যেমন ধরো জিমেলের সার্ভার, কিংবা ধরো রেলওয়ের সার্ভার, বহু লোক একসঙ্গে টিকিট কাটছে। ব্যাংকের সার্ভার, বহু লোক একসঙ্গে টাকা তুলছে, জমা দিচ্ছে, কিন্তু সব একটা মেশিনেই যাচ্ছে। তো এইরকম ক্ষেত্রে মেন ফ্রেম কম্পিউটার ব্যবহার হয়। উদাহরণ হচ্ছে IBM জেড সিরিজের কম্পিউটারগুলো। আচ্ছা, এরপর চলে যাব মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার আকারে আরেকটু ছোট হয়, এটা দামটাও অনেকটা কম, দেখতে অনেকটা রেফ্রিজারেটরের মতো। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এটা কি হয়, ছোট ছোট গবেষণাগারে বা ছোট অফিসে সার্ভার হিসেবে ব্যবহার হয়। মাল্টি ইউজার মানে, মানে সার্ভার হলেই মাল্টি ইউজার হবে। কেন? কারণ অনেকগুলো কম্পিউটার থেকে ডেটা স্টোর করা হবে একটা সিঙ্গেল কম্পিউটারে, সার্ভার। তার মানে ওটা অবশ্যই তোমার মাল্টি ইউজার হতে হবে। তো এইটা হলো আমাদের মিনি কম্পিউটার, এটাকে বলে মিনি কম্পিউটার। আর এটা ছাড়া আরেকটা যেটা আছে মাইক্রো কম্পিউটার বা পিসি, পার্সোনাল কম্পিউটার। এই মাইক্রো কম্পিউটার হলো সবচেয়ে ছোট আকারের কম্পিউটার, যেটা আমরা বাড়িতে ব্যবহার করি। তোমরা অলরেডি এই ধরনের কম্পিউটারের সঙ্গে পরিচিত, তোমরা স্কুলের ল্যাব ট্যাবেও হয়তো দেখেছো এই ধরনের কম্পিউটার। তো এই হচ্ছে আমাদের টোটাল প্রথম ইউনিটের প্রথম পার্টটা, মানে এইটুকু। ঠিক আছে, পরের যে অংশটা আছে, পরের অংশটা আমি অন্য ক্লাসে করাবো, পরের ক্লাসে করাবো তোমাদের। তো একটু ক্লাসগুলো ফলো করার চেষ্টা করো, তাহলে তোমাদের দেখবে খুব সহজেই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।